যুদ্ধ যেমন তাৎক্ষণিক আমাদের অনেক বেশি ক্ষতি করে, তেমনই এটার যে পরবর্তী প্রভাব সেটাও খুব বেশি ভয়ঙ্কর হয় আমাদের ব্যক্তিগত জীবনে, ফ্যামিলি জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনেও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের সবার কাঙ্ক্ষিত ক্লাস দ্য সান অলসো রাইজেস বাই আর্নেস্ট হেমিংওয়ে। তো এইটা হচ্ছে একটা নোভেল এবং এইটা বেসিক্যালি একটা মডার্ন নোভেল। যে নোভেলটা পাবলিশড হয়েছিল 1926 সালে। দ্যাট মিনস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পর কী প্রভাব পড়েছিল বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, ইউরোপে, সেই নিয়েই তোমার হচ্ছে গিয়ে লিখেছেন আমাদের আর্নেস্ট হেমিংওয়ে দ্য সান অলসো রাইজেস। তো এর টাইটেল নিয়ে যে বিষয়টা, এটি কিন্তু আমরা শেষে গিয়ে বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে অনেকগুলো ইম্পর্টেন্ট নোট তোমাদের জন্য দেওয়া হয়েছে, যেটা তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যতগুলো এখানে পয়েন্ট আউট করা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট প্লিজ একটু খাতায় লিখে রাখবা, তাহলে এখান থেকে লিখতে তোমার জন্য অনেক সুবিধা হবে। তো দেখো, এটা একটা মডার্ন নোভেল। তো এই নোভেলের যুদ্ধ পরবর্তী যে ইফেক্টটা সেটা দেখানো হয়েছে, যে যুদ্ধ পরবর্তী সময়ে ওই সময়ে লোকজন কি হয়েছে, ড্রিঙ্কিং, বিভিন্নভাবে তারা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে গেছে, প্রচুর পরিমাণে মদ, অ্যালকোহল এগুলো তারা পান করছে। তাদের হচ্ছে যে ফ্রি সেক্সের যে ব্যাপারটা, হ্যাঁ, তাদের কাছে এটা অনেক ওপেন হয়ে গেছে, তারা এই ব্যাপারে তাদের ফ্রিডম চায়। এবং রয়েছে ট্রাভেল, এবং তারা হচ্ছে অনেক বেশি ভ্রমণ পিপাসু হয়ে গেছে, কারণ যুদ্ধবিগ্রহ গেছে, খুব খারাপ একটা পরিস্থিতি, সব কিছু টালমিটাল অবস্থা, ভালো লাগছে না। তারা ভাবছে কী করলে না একটু শান্তি পাই, যদি ভ্রমণেও একটু শান্তি পাই। কেন? টু স্কেপ ফ্রম মেন্টাল কনফ্লিক্ট। তাদের যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়েছিল সেইখান থেকে স্কেপ করার জন্য, পালানোর জন্য, অ্যান্ড টেক পিস, এবং একটু শান্তির আশায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানের যে একটা সুন্দর ঘটনাচিত্র তুলে ধরা হয়েছে সেটা তোমাদের আগে একটু বলি। তো এইখানে আমাদের এই নোভেলের প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট হিসেবে আমরা পাবো মেল ক্যারেক্টার জ্যাক বার্নসকে। হ্যাঁ, তো আমাদের এখানে নায়কই হচ্ছে জ্যাক বার্নস। তো জ্যাক বার্ন কে, এটি একটু আমরা জেনে নিই। জ্যাক বার্ন ছিলেন একজন আমেরিকান জার্নালিস্ট, আমেরিকার একজন সংবাদকর্মী। তো যাই হোক, উনি হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং অংশগ্রহণ করে সেখানে উনি কী হয়েছিলেন, ইনজুর্ড হয়েছিলেন। হ্যাঁ, ইনজুর্ড হয়ে বিশেষ করে উনি ইম্পর্টেন্ট হয়ে গেছেন। দ্যাট মিনস তার যে পুরুষত্ব সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তো দেখো, এই ব্যক্তিটা নাও ইন প্যারিস, এখন বর্তমান যখন গল্পটা বলা হচ্ছে তখন সে প্রবাসী, এবং কোথায় রয়েছে বলো তো, প্যারিসে রয়েছে। ওকে, তো এখন জ্যাক বার্ন কেমন কোয়ালিটির লোক, তার পুরো ঘটনাটা আমরা ওয়ান বাই ওয়ান জানবো। তো জ্যাক বার্ন কী করছে, তার একজন ফ্রেন্ডকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রথমত তার ফ্রেন্ডের নাম হচ্ছে রবার্ট কোর্ন। তো রবার্ট কোর্নটা কে? জ্যাক বার্ন আমাদের নায়কের বন্ধু হচ্ছে রবার্ট কোর্ন। হ্যাঁ, তো রবার্ট কোর্ন দেখা যাচ্ছে যে তিনি এক সময়ে একজন বক্সার ছিলেন, এবং তিনি কিন্তু ম্যারিড, বাট তার বিবাহ লাইফে মানে আফটার ম্যারেজ সে কি সুখী নাই, তার কলহ লেগে আছে, তার বউয়ের সাথে তার অশান্তি, মানে ডিভোর্সের একটা পর্যায়ে আছে। এবং সে এখন বর্তমানে কোথায় আছে, আমাদের নায়ক জ্যাক বার্নসের সাথে সেও প্যারিসে আছে। হ্যাঁ, তো রবার্ট কোর্নও দেখো সেও প্যারিসে আছে, এরা দুইজন একই সাথে আছে। তো সে হচ্ছে গিয়ে প্যারিসে একটা কি লেডি নিয়ে, একটা তার বিলাভড বা প্রেমিকা নিয়ে সে সেখানে টাইম পাস করছে। তো আমাদের তোমার রবার্ট কোর্ন সম্পর্কে যে তথ্যটা দেওয়া হচ্ছে, যে এই বিষয়গুলো তো জানলা যে তার পারিবারিক লাইফে ভালো যাচ্ছে না, একটা প্রেমিকা নিয়ে সে সময় কাটাচ্ছে। তো রবার্ট কোর্ন এসেছে এবার কিসের কাছে, কখন এসেছে, তোমার জ্যাক বার্নের অফিসে বিকেলবেলায় দেখা করতে। তো এসে জ্যাক বার্নসকে অফার দিচ্ছে যে চলো বন্ধু, আমরা হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে একটু ঘুরে আসি। তো আমাদের জ্যাক বার্নস যেতে চাচ্ছেন না। তো বলে তোমার হচ্ছে যাওয়া আসা ঘোরাফেরা সমস্ত খরচে আমি বিয়ার করব। হ্যাঁ, উনি কিন্তু একজন রাইটারও। হ্যাঁ, আর আমার যে সেকেন্ড উপন্যাসটা সেটা পাবলিশ করা হবে। তো এইরকমভাবে এখানে শুরু হয়, এবং তারা এক পর্যায়ে কি হয়, একটা বারে যায়। তো এরা যখন বারে গিয়েছে, তো আমাদের জ্যাক বার্নের সাথে ওই বারে একটা লেডি যার নাম হচ্ছে জর্জেট, এই জর্জেটের সাথে কি হয়, আমাদের জ্যাক বার্নের বেশ কিছু আলাপচারিতা হয়।
এবং মানে অনেকটা ফ্ল্যাটারিং শুরু হয় এবং এক পর্যায়ে জর্জেট কিন্তু একজন প্রস্টিটিউট, হ্যাঁ। তো সে হচ্ছে জ্যাকের প্রতি খুব বেশি আকর্ষিত হয়ে যায় এবং দেখা যাচ্ছে তাকে কিস করতে চায় বা আরেকটু তার সাথে ফিজিক্যালি ইন্টিমেসি হতে চায়। তখন জ্যাক বার্ন তাকে জানায় যে কি আমি অসুস্থ। দ্যাট মিনস এখানে জ্যাক বার্ন বোঝাতে চাচ্ছেন যে আমি ইম্পর্টেন্ট, আমার মাধ্যমে এমন কিছু সম্ভব না। তো তারপর সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে তোমার হচ্ছে গিয়ে বিকেলে আবারও একটা হচ্ছে বারে দেখা হয়, একটা যেখানে নাচ গান প্রোগ্রাম চলছে, এমন জায়গায় দেখা হয় আমাদের জ্যাক বার্নের। আমরা যদি বলি এখানে যে বলতে গেলে অনলি ওয়ান ফিমেল ক্যারেক্টার বা মোস্ট ফিমেল ক্যারেক্টার বা আমাদের এই নোভেলের নায়িকা লেডি ব্রেট অ্যাশলির সাথে, হ্যাঁ। তো লেডি ব্রেট অ্যাশলিকে আমরা নর্মালি ব্রেট বলেই জানিব। তো লেডি ব্রেট অ্যাশলিটা আসলে কে? তো উনিও একজন বিবাহিত মহিলা যার সাথে লর্ড অ্যাশলির বিয়ে হয়েছে অনেক ধনী একজন ব্যক্তির সাথে। বাট আমাদের এই যে লেডি ব্রেট অ্যাশলি খুব কি অ্যাট্রাকটিভ এবং অনস ফ্রিডম ফর সেক্স, হ্যাঁ। যে সে চাই যে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকাটা তার কাছে ভালো লাগে না। যখন যার সাথে মনে হবে তার সাথে একটু সে তার নিজের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, তার নিজের মতো টাইম ব্যবহার করবে, সে এমন কিছু সে হচ্ছে পছন্দ করে। এবং এক পুরুষে যেটা আমরা বলি যে ঠিক সে সন্তুষ্ট থাকে না, যখন যার সাথে ভালো লাগে তার সাথে সে ঘুরে বেড়ায়। এই যে দেখো, এবং এই মহিলাটা কি প্রতীক কী বহন করছে সেটা আমরা পরে বলবো। তো আমরা জানতে পারলাম যে সে এখন কি মানে ডিভোর্সের পর্যায়ে রয়েছে বা হয়ে যাচ্ছে, তার হাজব্যান্ডের সাথে তার আর সম্পর্ক নাই। এবং সে আমাদের জ্যাকের সাথে তাহলে তার কীভাবে পরিচয় সেটা আমরা একটু জেনে নিই। পূর্বে যখন জ্যাক প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং অসুস্থ হয়েছিল, মেডিকেলে ভর্তি ছিল, ওই মেডিকেলে যে ব্রেট একজন ভলেন্টিয়ারি নার্স হিসেবে জ্যাক বার্নের সেবা করেছিল। তখন থেকে তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, পরিচয় বা প্রেম তুমি যাই বলো না কেন। তো এইবার আমাদের জ্যাক বার্নের সাথে তোমার ব্রেটের কি হয়, সাক্ষাৎ হয়। এবার তারা দুজন তো বুঝতেই পারছো যেহেতু আগের পরিচিত, গল্প আলাপ চাইতে তার মাধ্যমে তাদের আবারও সে আগের কথা মনে পড়ে বা নতুন করে প্রেম জেগে ওঠে। যখন ব্রেট একটু জ্যাক বার্নের কাছাকাছি হতে চায় বা একটু ফিজিক্যাল ইন্টিমেসি করতে চায়, তখন আবার জ্যাক বার্ন তাকেও ইনফর্ম করে যে সরি আমিও হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে গেছি, সেই কারণে তোমার হচ্ছে চাহিদাটা মেটানো আমার পক্ষে সম্ভব না। তখন ব্রেট এই কথা শুনে তার হচ্ছে খুব মনটা খারাপ হয়। তো যাই হোক, ব্রেট তার সাথে একদম পার্মানেন্টলি থাকতেও চাই না, পার্মানেন্টলি থাকার মানে তার সাথে একটি ভালো সময় কাটাতে পারবে এমন কনফিডেন্স তার ছিল। বাট এমন কথা শোনার পরে সে বলে যে আমি আসলে তোমার সাথে পার্মানেন্টলি সময় কাটাতে পারবো না, কারণ আমি আমার লাইফটাকে খুব ফ্রিডম চাই, ফ্রিল এনজয় করতে চাই। তো দেখা গেছে যে আমাদের জ্যাক বার্নসের সাথে তো এসব কথাবার্তা তাদের হলো। তো এবার জ্যাক বার্নসের ফ্রেন্ড যেহেতু রবার্ট কোহেন, তাই সে কী করেছে, রবার্ট কোহেনের সাথে ব্যাপারগুলো যখন আফটার লাঞ্চ শেয়ার করে, তখন রবার্ট কোহেন ব্রেটের কথা যখন শুনি, তো তার মনে মনে ব্রেটকে পছন্দ হয়ে যায়, সেও লেডি ব্রেটের প্রেমে পড়ে যায়। তো দেখা যাচ্ছে সে এক পর্যায়ে জ্যাককে বলেই ফেলে যে আমি আসলে হচ্ছে গিয়ে লেডি ব্রেটের প্রেমে পড়ে গেছি, তার সাথে আমি কথা বলতে চাই। তো এক পর্যায়ে লেডি ব্রেট এবং রবার্ট কোহেন এরা দুইজন গোপনে তোমার হচ্ছে গিয়ে একটা ট্যুরেও ঘুরে আসে, যেটা হচ্ছে একসময় কেউ জানতো না। তবে আমাদের লেডি ব্রেট অ্যাশলি যেমন হচ্ছে জ্যাকের সাথে তার রিলেশন, তেমনই হচ্ছে রবার্ট কোহেনের সাথেও তার কিন্তু একটা সম্পর্ক অলরেডি তৈরি হয়ে গেছে এবং তারা বাইরে একটা টাইম স্পেন্ড করেও এসেছে। এবং লেডি ব্রেট অ্যাশলির আরও একটা পরিচয় রয়েছে যে মাইক ক্যাম্বেল। উনি হচ্ছেন একজন ব্রিটিশ জেন্টেলম্যান যে হচ্ছে লেডি ব্রেট অ্যাশলির লাভার। এবং সে যখন ফিরে আসবে তখন কী হবে, মাইক ক্যাম্বেলের সাথে লেডি ব্রেটের বিয়ে হবে বা এরকম একটা ভালো সম্পর্ক তাদের রয়েছে। তবে এই লোকটাও খুব একটা ভালো কোয়ালিটি তাকে দেখানো হয় নাই, সে ছিল একজন মদ্যপায়ী মানুষ এবং খুব বেশি জেলাস, হ্যাঁ। এবং ফাইন্যান্সিয়ালি সে ব্রেকডাউন, মানে আর্থিকভাবে সে এখন একেবারে দেউলিয়া হয়ে গেছে। যুদ্ধ পরবর্তী টাইম মানুষ আর্থিকভাবে যে দেউলিয়া হবে, এই বিষয়টা ফুটিয়ে তোলার জন্য আসলে মাইক ক্যাম্বেলকে ইউজ করা হয়েছে। তবে উনি একজন মদ্যপায়ীও মানুষ, আবার হচ্ছে গিয়ে খুব বেশি জেলাস ফিল করে, ঈর্ষাপরায়ণ একজন মানুষ। তো মাইক ক্যাম্বেলের সাথে আমাদের লেডি ব্রেট হচ্ছে মানে এখন ফিয়ান্সি হয়ে আছে আর কি, বাগদত্তা হয়ে আছে। এবং আরও একটি ক্যারেক্টার আমরা পাই তোমার হচ্ছে বিল গর্টন, যাকে আমরা হিউম্যানাস ক্যারেক্টার হিসেবে নিব। এই বিল গর্টনও এখানে হচ্ছে
তোমার কিছু সাহায্যকারী ভূমিকা পালন করে। তোমার যেমন জ্যাক বার্নসের বাসায় যখন এক সময় হঠাৎ করে রাতে লেডি ব্রেড এসে পৌঁছেছিল, তো তার জন্য খাবার ম্যানেজ করা বা এরকম টাইপের, তারা যখন একসাথে বিভিন্ন কাজে থাকে তখন একটু সঙ্গ দেয়া বা কোম্পানি দেওয়া যাকে আমরা বলি, সেই কাজগুলো বিল গর্টন করে থাকে। তো এইবার দেখা গেছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এসে জ্যাক বার্নস, তারপর তোমার রবার্ট কোহন, লেডি ব্রেড, মাইকেল ক্যাম্বেল, এরা সবাই মিলে একটা বুল ফাইটিং এনজয় করতে যাবে স্পেনে। হ্যাঁ, তো বুল ফাইটিংটা হলো গিয়ে বুঝতে পারছো ষাঁড়ের লড়াই। তো ওইখানে যে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখতে পাচ্ছি যে পেড্রো রোমেরিও। হ্যাঁ, পেড্রো রোমেরিও এখানে একজন 19 বছর বয়সী একটা ছেলে যে কিনা এই যে বুল ফাইটিংয়ে পার্টিসিপেট করবে। তো তারা যখন স্পেনে যায় একটা হোটেলে আশ্রয় নেয়, তো সেই হোটেলের মালিক ছিল মন্টোয়া। তো তারও আবার বুল ফাইটিং খুব পছন্দ, এর সেও তাদের ওয়েলকাম জানায় যে আমার এখানে তোমরা আছো, থাকো, এবং তোমরা যদি পেড্রো রোমেরিও বা আরও যারা ফাইটার রয়েছে তাদের সাথে এখানে দেখা করতে যাও সে ব্যবস্থাও আমি করে দিব। তো যাই হোক, পেড্রো রোমেরিও যখন হচ্ছে যে বুল ফাইটিংয়ে পার্টিসিপেট করে, তো সে দুর্দান্ত পারফর্ম করে, সবাইকে হারিয়ে সে বিজয়ী হয় এবং সে এমন একটা ষাঁড়কে মেরে ফেলে, একটা অক্সকে, যে অক্স কী করেছিল একজন মানুষকেও মেরে ফেলেছিল। তো সবাই খুব খুশি হয় যে এমন একটা অক্সকে সে মারতে পেরেছে এবং সাথে কি হয়েছে, সে হচ্ছে বিজয়ী হয়েছে। তো এইবার তার এই যে দুর্দান্ত পারফরমেন্স দেখে কি হয়েছে, আমাদের যে লেডি ব্রেড আসলে তার প্রেমে পড়ে গেছে। চিন্তা করো, প্রত্যেকটা পুরুষ মানুষের সাথে এখানে যতগুলো মেল ক্যারেক্টার আছে, এমনকি বিল গর্টনে যে বলা যাবে না তা না, প্রত্যেকটা মেল ক্যারেক্টারের সাথে তার কি একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এবং সে একটাতে ঠিক স্যাটিসফাইড থাকতে পারছে না, একটার পর একটা ধরতে আছে। হ্যাঁ, তো দেখা গেছে যে পেড্রো রোমেরিওর সাথেও তার প্রেমে পড়ে যায় এবং পেড্রো রোমেরিও তাকে হচ্ছে ভালোবাসার গিফট হিসেবে ওই ষাঁড়ের কান দুটো কেটে লেডি ব্রেডকে কী করে, গিফট করে। এবার লেডি ব্রেডের সাথে স্পেনে থেকে যায় তোমার হচ্ছে রোমেরিও, সাথে লেডি ব্রেড থেকে যায়, বাকিগুলো সেখান থেকে চলে যায়। বাট রোমেরিও কিন্তু চেয়েছিল লেডি ব্রেডকে বিয়ে করতে। লেডি ব্রেড তো বুঝতে পারছো সে তো বিয়ে করে এক জায়গায় থাকবে না, তো তার এই ব্যাপারটা পছন্দ হয় নাই, বা সে চেয়েছিল যে লেডি ব্রেডের চুলগুলো ছোটো ছোটো, মানে একটু পুরুষ ভাব নিয়ে সে চলাফেরা করে, ফ্রিডম নিয়ে চলাফেরা করে, মানে একটা মেয়ের যে ভূষণ সেটা তার মধ্যে থাকবে এমনটা সে চাই না। বাট পেড্রো রোমেরিও চেয়েছিল যে তার মাথার চুলগুলো একটু বড় হোক। দ্যাট মিনস এখানে বোঝানো হয়েছে যে তার মধ্যে একটা মেয়েলি যে সুলভ ব্যবহারটা সেটা আসুক। কিন্তু আমাদের এখানে লেডি ব্রেড আসলে তো আর মানে মডার্ন মেয়ের সে এখানে প্রতীক বহন করছে, তাই না, সে তো এটা মেনে নেবে না। পরে লাস্টের দিকে এক পর্যায়ে জ্যাককে আবারও সে কী করে, টেলিগ্রামে তার কাছে টেলিগ্রাম করে যে তুমি মাদ্রিদে আসো এবং এসে আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি আসলে রোমেরিওর সাথে থাকতে চাচ্ছি না, বিকজ সে আমাকে বিয়ে করতে চায় এবং তার মতো করে রাখতে চায়, এবং আমি তার সাথে থাকলে দেখা যাচ্ছে যে তার কী হবে, প্রফেশনাল লাইফেও অনেক বেশি সে হচ্ছে পিছিয়ে যাবে ক্যারিয়ারে, যার কারণে আমি এটা করতে চাই না। তো পরে তাদের আবার মিট হয় জ্যাকের সাথে আমাদের লেডি ব্রেডের, এবং এক পর্যায়ে হচ্ছে গিয়ে তারা শেষের দিকে আফসোস করে বলে যে জ্যাক বলে যে আসলে তুমি কি এভাবে সারাটা জীবন আমার সাথে কাটিয়ে দিতে পারো না। তো ব্রেটও বলে যে আসলে আমিও এমনটাই ভাবছি, যেভাবে কাটিয়ে দেওয়া যায় কিনা, আমারও মনের মধ্যে প্রশ্নগুলো আসছে। এইভাবেই তাদের একটা দেখা যাচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হতে যাবে বা ভাবছে, এমন নিয়ে এই তোমার আর্নেস্ট হেমিংওয়ে আমাদের এই নোভেলটা কমপ্লিট করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিছু সিম্বলিক ব্যবহারগুলো আগে দেখে নিই। যেমন বুল ফাইটিং, এটা কি, এইটা যে একটা ব্রেভারি এবং ফেরোসিয়াসনেস, তোমার যেমন সাহসিকতা তেমনই আবার হিংস্রতা, এগুলোর কিন্তু প্রতীকী বহন করে। এবং ডান্সিং ডেথ মানে তুমি মৃত্যুর জন্য যেন নৃত্য করছো, তোমার হচ্ছে ষাঁড়ের যুদ্ধ বা বুল ফাইটিং, অবশ্যই কেউ মারা যেতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তাহলে আর ডান্সিং ডেথ এটা সিম্বল করেছে। এবং অ্যালকোহল বা ড্রিঙ্কিং, এটা কি স্কেপ ফ্রম রিয়েলিটি। কেন এত বেশি অ্যালকোহল কেন এ সময় মানুষ নিচ্ছে, কারণ তারা যুদ্ধের পর অনেক বেশি আশা হতো, তাদের অনেক ফ্যামিলির অনেকজন মারা গেছে, মানে তারা ছিন্ন ভিন্ন হয়ে থাকলে যেটা হয়, এবং তারা একটু শান্তির জন্য, প্রশান্তির জন্য, রিয়েলিটি থেকে দূরে থাকার জন্য তারা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। এবং রয়েছে এখানে ওয়াটার কি সিম্বল বহন করছে, দেখো যে রেস্ট অ্যান্ড পিউরিফিকেশান, ওয়াটার বা একটা বহমানতা রয়েছে, নদী, এটা এখানে যেন একটু শান্তি বা একটু আত্মাশুদ্ধির যে ব্যাপারটা সেটা থেকে যায়। এবং নাইট, এখানে মেন্টাল যে ডার্কনেস, আমাদের মনের মধ্যে যে অন্ধকার, হ্যাঁ, সেইটা রিপ্রেজেন্ট করছে নাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোন চরিত্র কি রিপ্রেজেন্ট করছে সেইটা দেখব, দেখার পরে আমরা এই নোভেলের থিমে যাব। হ্যাঁ,
তো দেখো আমাদের জ্যাক বার্নসের ব্যাপারে তো কি করলা, জ্যাকের ব্যাপারে অনেক কিছু এতক্ষণ জানলা। তো উনি আসলে রিপ্রেজেন্ট করছেন একজন স্যাক্রিফাইসড লাভার। দেখো সারা জীবন সে কিন্তু ত্যাগ করে যাচ্ছে। তার হচ্ছে লেডি ব্রেড কী করছে, জর্জেটও তার সাথে একটা সম্পর্ক করতে চেয়েছিল, সে করতে পারে না। বা লেডি ব্রেডকে তার বন্ধু রবার্ট কোহন, মাইক সবারই সাথে বা রোমেরিও সবারই সাথে সে টাইম স্পেন্ড করতে দেখছে, তার কিছুই করার নাই। হ্যাঁ, সে একজন স্যাক্রিফাইসড লাভার এবং উনি আবার একজন ওয়াইজ পার্সনও ছিলেন। হ্যাঁ, তিনি জর্জেটকে রিফিউজ করেছেন বা ব্রেডকে জানিয়েছেন যে সে ইম্পর্টেন্ট হয়ে গেছেন। এবং এগুলোর মাধ্যমে আসলে যে সাইলেন্ট অ্যাগনি, পুরুষত্ব নিয়ে বা পুরুষ মানুষের যে একটা সাইলেন্ট অ্যাগনি আছে, এটাও কিন্তু রিপ্রেজেন্ট করছেন আমাদের জ্যাক বার্নস। হ্যাঁ, যে আফটার ওয়ার্ল্ড ওয়ার একটা যে পুরুষত্ব নিয়েও প্রশ্ন উঠেছে তাদের, সেই ব্যাপারটা কিন্তু উনি রিপ্রেজেন্ট করছেন। এবার দেখো লেডি ব্রেড আসলে আসলে কী রিপ্রেজেন্ট করছেন, উনি বেসিক্যালি ওই সময়ে যে মডার্ন উইমেন ফ্রিডম, মেয়েরা বেশি মডার্ন হয়ে যাচ্ছে এবং বেশি ফ্রিডম চাচ্ছে এবং তারা যে ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছে, তাদের যে মেন্টাল বা মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু রিপ্রেজেন্ট করেছে। আর মাইক ক্যাম্বেল কি রিপ্রেজেন্ট করেছে, উনি হচ্ছে যে অর্থনৈতিক যে ভঙ্গুর এবং নিজের উপর যে নিজের সম্মানের কোনো ইয়া নাই, সে মেয়েদের টাকায় চলে, তার দেউলিয়া হয়ে গেছে, প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে, এই ব্যাপারগুলো কিন্তু উনি রিপ্রেজেন্ট করছে। এবং রবার্ট কোহন দেখো উনি একজন আইসোলেটেড পারসন। তা হ্যাঁ আছে যে সে তার বউয়ের সাথেও তার সম্পর্ক নাই, তার প্রেমিকাকে নিয়েও সে শান্তিতে নেয়, মানে সন্তুষ্ট নয়। আবার হচ্ছে লেডি ব্রেটের সাথে সে সম্পর্ক করতে চেয়েছিল, তার সাথে সে ঘুরেওছে, বাট একটা স্থায়ী সম্পর্ক তৈরি হয়নি, বারবার সে রিজেক্টেড হয়েছে, সে জেলাস ফিল করে এবং সে যে একটা আইসোলেটেড, হ্যাঁ একটা নিঃসঙ্গ জীবন রিপ্রেজেন্ট করছে। বিল গর্টন তো হিউমারাস একটা ক্যারেক্টার। এবং পেড্রো রোমেরিও এইখানেই দেখো উনি একজন ব্রেভ পারসন, কারণ অনেক ভালো উনি পারফর্ম করেছেন এবং ব্যালেন্সড করেছেন তার লাইফের সাথে। হ্যাঁ, এবং হোপ, তাকে দেখে আমরা একটু আশা নিতে পারি যে এই রোমেরিও যে কিনা অনেকটা বাস্তবতার পথে রয়েছে। এবং এখান থেকে আমরা পেয়ে যাবো এই উপন্যাসের টাইটেলটা দ্য সান অলসো রাইজেস কেন হলো। দেখো এত হতাশা, এত দুর্দশার মাঝেও আমরা কিন্তু রোমেরিওকে দেখে একটা ব্যালেন্স করতে পারি, একটা আশা জাগতে পারি। এই জন্য বলা হচ্ছে দ্য সান অলসো রাইজেস, মানে এখনও সব শেষ হয়ে যায় না, সূর্য এখনও উঠতে পারে। হ্যাঁ, সূর্য এখনও উঠবে, দ্যাট মিনস ভালো কিছুর অপেক্ষা বা আশায় এই নোভেলটা শেষ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা থিমগুলো জেনে নিই। মোস্ট পাওয়ারফুল থিম হচ্ছে লস্ট জেনারেশন, তাই না? দেখো এখানে মূলত একটা লস্ট জেনারেশনকেই কিন্তু ইন্ডিকেট করে পুরো উপন্যাসটা বা নোভেলটা লেখা হয়েছে, যে এখানে ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা জেনারেশনের উপর কী পরিমাণ প্রভাব পড়েছে। হ্যাঁ, এবং নেগেটিভ প্রভাব, যার ফলে এটাকে লস্ট জেনারেশন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখো লাভ অ্যান্ড ইনকমপ্লিটেবিলিটি, হ্যাঁ ভালোবাসা এবং অসম্পূর্ণ ভালোবাসা, পুরো নোভেল জুড়েই দেখলা ভালোবাসার ছড়াছড়ি, বাট সবাই অসম্পূর্ণ, কোনো ভালোবাসার মধ্যে কি নাই, পূর্ণতা নাই। তোমার হচ্ছে ম্যাসকিউলিনিটি অ্যান্ড ইনসিকিউরিটি, এই যে পুরুষত্ব এবং পুরুষদের যে তোমাকে বললাম কি মেন্টাল যে অ্যাগনি, সাইলেন্ট যে অ্যাগনি, এর প্রমাণ ঘটেছে যে তোমার ম্যাসকিউলিনিটি অ্যান্ড ইনসিকিউরিটির মাধ্যমে। এবং রয়েছে স্কেপ অ্যান্ড এক্সাইল, এই যে একটু পালানোর চেষ্টা, একটু নির্বাসনে যাওয়ার চেষ্টা। তারা কিন্তু অনেক সময় একটু প্রকৃতির মাঝেও গেছে, যে সেখানে আমরা ঘুরেও যদি একটু শান্তি পাই। দেখো না যে তারা ট্রাভেলিং করছে, বেশিরভাগ সময় একটু ট্রাভেলে যেতে পছন্দ করছে, হচ্ছে প্রেমিকাকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, বন্ধুদের সাথে ঘুরতে চলে যাচ্ছে, মানে এটার মাধ্যমেও যদি তারা একটু তাদের জীবনের সুখটা খুঁজে পায়। এবং রয়েছে রিলিজিয়ন অ্যান্ড মিনিংলেসনেস, তাদের যে ধর্ম কর্ম বলে কোনো বিশ্বাসই ওই সময় হারিয়ে গেছিলো। হ্যাঁ, মানে আফটার ডেথ যে তাদের কী হবে, প্রত্যেকটা যার যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেক ধর্মেরই তো একটা মৃত্যুর পরের ব্যাপার রয়েছে। এই সময়টায় এই জিনিসটা একেবারে তাদের কিছু মনে ছিল না বললে চলে। এদিকে তারা আর ব্যাকও করেনি, ফিরেও তাকায়নি ওই টাইমে, যে চিত্রগুলোই এই পুরো নোভেলটা তুলে ধরা হয়েছে। তো বেশ ডিফিকাল্ট একটা নোভেল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর যেহেতু এখানে অনেক ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করা আছে, তাই তোমাদের জন্য জাস্ট ফর 30 সেকেন্ড একটা সুযোগ থাকছে স্ক্রিনশট নেওয়ার জন্য। তো সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।